হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে থেকে আমরা শুরু করছি নতুন একটি অ্যানিমে সিরিজ যার নাম হলো ডান্ডাডান। হ্যাঁ, ডান্ডাডানের সিজন 2 চলে এসেছে। সিজন 1 নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো আর নিশ্চয়ই খুবই ভালোও লেগেছে, তাই কোনো রকমের দেরি না করে আমরা আপনাদের জন্য সিজন 2 নিয়ে চলে এসেছি। তো এখনও পর্যন্ত আমরা দেখেছিলাম যে মোমো এবং ওকারুন জিজির বাড়িতে ভূত তাড়াতে আসে, কিন্তু মোমো সেখানে কোনো ভূতের সন্ধান পায় না, আর এরপরেই মোমো গরম ঝর্ণায় স্নান করতে চলে যায়। অন্যদিকে ওকারুন এবং জিজি বাড়ির ভেতরেই একটা গোপন ঘর আবিষ্কার করে, যেখানে প্রচুর তাবিজ পড়েছিল। এদিকে মোমো যখন গরম ঝর্ণায় স্নান করছিল, তখন কিছু লোক তার দিকে এগিয়ে আসে। মোমো তার শক্তি ব্যবহার করার কথা ভাবে, কিন্তু একজন লোক তার হাত ধরে তাকে জলে ডুবিয়ে দেয়। ঠিক তখনই একটা জলের ধারা এসে সেই লোকটির গায়ে আঘাত করে, ফলে সে মোমোকে ছেড়ে দেয়। মোমো এখন পালানোর চেষ্টা করে, আর তখনই সেই লোকেদের ওপরে কাঠের বেড়া ভেঙে পড়ে, ফলে তারা সেখানেই আটকে যায়। আরেকজন লোক তবুও মোমোর পা ধরে ফেলে, কিন্তু তার উপর বাড়ির পুরো দেয়ালটাই ভেঙে পড়ে। এই সব কিছুই আসলে টার্বো গ্র্যানি করছিল, যে নিজেও গরম ঝর্ণায় বসেছিল। মোমো থেকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? টার্বো জানায় যে সে যখন মোমোদের গরম ঝর্ণার জায়গার কথা বলতে শুনেছিল, তখনই সে চুপিসারে মোমোর ব্যাগে ঢুকে গিয়েছিল। মোমো বলেছিল, এখন এই ভাঙা দেয়ালের কি হবে? টার্বো উত্তর দেয়, এটা নিয়ে চিন্তা করো না, এই জায়গাটা এমনিতেই অনেক পুরনো, কেউ কিচ্ছু মনে করবে না। ঠিক তখনই শহরের কিছু লোক এসে সেখানে হাজির হয় এবং জিজ্ঞাসা করে, এই ভাঙচুর কে করেছে? মোমো আর টার্বো এ সময় লুকিয়ে পড়ে। লোকেরা ভাবে যে এই কাজ নিশ্চয়ই ওই লোকগুলোর যারা আটকে পড়েছিল। তারা তাদেরকে বকাবকি শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই বলে, তোমরা কি কিটো ফ্যামিলির লোক না? এমন করলে কি করে হবে? আর এরপরই লোকগুলো পুরো শহরে দৌড়ে পালাতে শুরু করে। মোমো এই সময় টার্বোকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু টার্বো বলে, কে তোমাকে বাঁচালো? এটা তো আমার থেকে নিজে নিজেই হয়ে গেছে। মোমো এবার জিজ্ঞাসা করে, তুমি জিজির বাড়ি দেখেছিলে, তাই না? আমার তো মনে হয় যে সেইখানে কোনো ভূত নেই, তোমার কি মনে হয়? টার্বো গ্র্যানি বলে, ওই বাড়িটা তো মানুষের রক্তে মাখা। ইতিমধ্যেই ওকারুন এবং জিজি সেই গোপন কক্ষে দেয়ালে একটা ছিদ্র করে ফেলেছে। তারা বুঝতে পারে না যে এখন কি করবে। তারা মোমোর ফিরে আসার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই বাড়ির দরজার বেল বাজে। জিজি ভাবে যে নিশ্চয়ই মোমো এখানে এসেছে। সে দৌড়ে গিয়ে দরজা খোলে, কিন্তু সেখানে 5 জন ভয়ঙ্কর দেখতে মহিলা দাঁড়িয়ে ছিল। তারা ভেতরে এসে খাওয়ার পার্টি শুরু করে, আর সেখানকার থেকেই নাকি নামের একজন মহিলা জিজিকে খেতে বলে, কিন্তু জিজি তা প্রত্যাখ্যান করে। যেটা দেখে নাকি বলে, বাহ, এভাবেই শৃঙ্খলা মেনে চলবে। আমি এত ভালো যে তোমার কাছ থেকে এই বাড়ির ভাড়াও নিই না, কারণ তোমার বাবা মা হাসপাতালে, নইলে তো তুমি এখন রাস্তায় ঘুরতে। ওকারুন জিজ্ঞাসা করে, এখানে আসলে চলছেটা কি? জিজি জানায় যে এটা ভাড়ার বাড়ি, আর তার বাবা মা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সে ভাড়া দেয়নি। আর এই মহিলাটা কিটো ফ্যামিলির, অর্থাৎ এই বাড়ির মালিক। তাদের জন্যই তার একটা থাকার জায়গা রয়েছে। ওকারুন বলে, তাহলে আমরা দেয়ালে ছিদ্র করে তো খুবই খারাপ কাজ করেছি। সেই ছিদ্রটা তারা ইতিমধ্যে একটা পোস্টার দিয়ে ঢেকে রেখেছিল। নাকি এবার জিজিকে জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে না বলে কোথায় উধাও হয়ে গেছিলে? জিজি বলে, আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই ওকে আমি আনতে গেছিলাম। নাকি জিজ্ঞাসা করে, তুমি আবার কোনো ভূত তাড়ানোর লোক আনোনি তো? এটা শুনে বাকি মহিলারাও রেগে যায় আর বলে, আমাদের বাড়িতে কোনো ভূত নেই। এভাবে বললে তুমি তো এই জায়গার বদনাম করবে, কেউ তো এটা কিনবে না, তাই এসব বলা বন্ধ করো। জিজি বলে, আরে না না, এমন কিছুই নয়। এই চশমাওয়ালাকে দেখি কি তোমাদের ভূত তাড়ানোর লোক বলে মনে হয়? অন্যরা আমাকে বোকা বানিয়েছিল। নাকি তখন তার বন্দুক বের করে বলে, তুমি তো জানোই যে আমার কাছে হান্টার্সের লাইসেন্স আছে, আর জঙ্গলে তো দুর্ঘটনা ঘটতেই পারে। যেমন ধরে নাও, আমি ভাল্লুকের শিকার করছিলাম, আর হঠাৎই একটা লোক আমার গুলির সামনে এসে পড়ল। জিজি বলে, আন্টি একটু শান্ত হন। হান্টার্সের লাইসেন্স থাকলেও মানুষের দিকে বন্দুক তাক করা কিন্তু বেআইনি। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে হাজির হয়, আর তার সঙ্গে কিটো ফ্যামিলির বাকি লোকেরাও থাকে। তারা বলে, শহরের লোকেরা আমাদের পেছনে লেগেছিল, অফিসার শুরু এসে আমাদেরকে বাঁচিয়েছে। মনে হয় এই পুলিশ অফিসারও ওদের সঙ্গেই মিলে আছে, কারণ একজন মহিলা তাকে বলে, আমাদের ফ্যামিলি থেকে কেউ গ্রেপ্তার হলে দোষ কিন্তু আমরা তোমাকেই দেব। একজন লোক জিজিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজি বলে, আমি তো আমার বন্ধুকে আনতে গিয়েছিলাম। লোকটি বলে,
মিথ্যে বলো না, আমি মিথ্যেবাদীদের ঘৃণা করি। জিজি বলে, ওকারুন আমার সবচেয়ে কাছের বন্ধু, সে এখানে আসতে চেয়েছিল। লোকটি এবার ওকারুনকে জিজ্ঞাসা করে, বলো তো জিজির প্রিয় ফুটবল টিমের নাম কি? তুমি যদি ওর বন্ধু হও তাহলে তো তোমার এইটুকু জানাই উচিত। যদি তুমি তার বন্ধু না হও তাহলে জিজি তোমাকে এখানে কেন আনলো? এই সময় ওকারুন সঠিক টিমের নাম বলে দেয়, কারণ দেওয়ালে যে পোস্টারটা লাগানো ছিল সে সেটির নামই বলে। আর এতে সবাই বিশ্বাসও করে নেয় যে ওকারুন জিজির বন্ধু। নাকি এবার বলে, তোমাদের সঙ্গে তো একটা মেয়েও ছিল তাই না, সে কখন ফিরবে? জিজি বলে, কোন মেয়ে? কোনো মেয়ে তো ছিল না। আর এটা শুনেই সবাই বুঝে যায় যে জিজি এতক্ষণ সবই মিথ্যে কথা বলেছে। অন্যদিকে মোমো এই সময় সুচিনকোর শ্রাইন দেখতে যায়, যেখানে মানজিরো নামে একটা লোক মাথার ওপর ভর করে দাঁড়িয়েছিল। সে বুটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছিল। সে দরজা খুলে মোমোকে শ্রাইন দেখায়। মোমো বলে, তুমি এভাবেই শ্রাইন সবাইকে দেখিয়ে দাও? মানজিরো বলে, এটা দেখার জন্য কেউ টাকা দেবে বলেও মনে হয় না আমার। কবে যে আমি একটা বড় বুটিউবার হব। মোমো এই সময় শ্রাইনের ভেতরে যায়। সেখানে একটা পচা সাপের খোলস পড়েছিল। এইটা দেখে মোমো হতাশ হয়ে যায় আর বলে, এটা তো কোনো দিক থেকেই বিশাল একটা সাপের দেহ বলে মনে হচ্ছে না। মানজিরো বলে, যা আছে তাই দেখাচ্ছি। এখানকার লোককথা অনুসারে এই অঞ্চলে একটা বিশাল আকার সাপের পূজা করা হয়। কথিত আছে যে সেই সাপ এখানকার আগ্নেয়গিরির মধ্যে বাস করে, আর যখন তার ক্ষুধা জাগবে তখন আগ্নেয়গিরি ফেটে পড়বে। তাই গ্রামের লোকেরা সেই সাপের ক্ষুধা মেটাতে শিশুদের বলি দিত। আর এভাবে গত 200 বছর ধরে আগ্নেয়গিরি ফাটেনি, আর তার ফলে এখানে প্রচুর গরম ঝর্ণা উপহার হিসেবে পাওয়া গেছে। এখানে যা রাখা আছে তা কেবল সেই বিশাল সাপের খোলস, আর এটির পূজা করেই আমরা আগ্নেয়গিরিকে ফাটতে বাধা দিই। মোমো জিজ্ঞাসা করে, তাহলে সুচিনকোর ব্যাপারটা কি? মানজিরো বলে, ওটা তো আমরা নামটা এমন রেখেছি যাতে বেশি করে পর্যটক এখানে আসে। অনেকের মাথায় বুদ্ধি কম থাকে, তাই এই বিশাল সাপের গল্প সত্যি বলে বিশ্বাস করে, এমনকি মানুষের বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই আমি এখানে আসা সবাইকে সত্যিটা বলি, যাতে আজকের প্রজন্ম আর এমন পাপ না করে। কিন্তু আমি এই সমস্ত থেকে বাইরে বেরিয়ে একজন বুটিউবার হতে চাই। মোমো বলে, তাহলে তুমি এই গল্পটা বুটিউবে দাও না কেন? এটা শুনে মানজিরো অবাক হয়ে বলে, তাই তো, এই আইডিয়াটা তো আমার মাথায় আগে আসেইনি। মোমো এখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং ভাবে, তাহলে সুচিনকো বলে আসলে কিছুই নেই। ও কারণ তো এটা শুনে খুবই হতাশ হবে, তবে এই বিশাল সাপের গল্পটা তার নিশ্চয়ই ভালো লাগবে। মোমো বাড়ি ফিরে আসে আর সে ভাবে এতক্ষণে জিজি আর ওকারুনের মধ্যে নিশ্চয়ই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু গেট খুলতেই সে দেখে যে ওকারুন আর জিজি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাদের চারপাশে কিটো ফ্যামিলির পুরুষ এবং মহিলারা দাঁড়িয়ে রয়েছে। মোমোকে দেখে নাকি বলে, চলো, আমাদের তৃতীয় বলিও চলে এসেছে, এবার উৎসব শুরু করা যাবে। কিটো ফ্যামিলির লোকেরা মোমোকে ধরতে এগিয়ে আসে। মোমো তার শক্তি ব্যবহার করে নিজেকে বাঁচায় আর একজনের মাথায় জোরে লাথি মারে, আরেকজনের মুখে খাবারের টেবিলটা দিয়ে আঘাত করে। কিন্তু একজন লোক পেছন থেকে তাকে ধরে তার মাথায় ঘুষি মারে, ফলে মোমোর মাথা ঘুরতে শুরু করে। সেই লোকটি মোমোর পা ধরে ফেলে। ঠিক তখনই টার্বো গ্র্যানি ব্যাগ থেকে বেরিয়ে আসে আর সেই লোকটিকে ভয় দেখায়, ফলে তারও মাথা ফেটে যায়। টার্বো গ্র্যানি এই সময় চিৎকার করে বলে, কে আমার ঘুম ভাঙালো, আর এই লোকগুলোই বা কারা? মোমো বলে, আমিও জানি না, তবে এদের সবাইকে বাড়ি থেকে বের করে দাও। তখন নাকি দৌড়ে এসে মোমোকে জোরে লাথি মারে। নাকি যেন কুংফু ক্যারাতেতে একদম চ্যাম্পিয়ন, তার গতিও অসাধারণ। মোমো তার ওপর সোফা ছুঁড়ে মারে, কিন্তু নাকি তাও এড়িয়ে যায়। মোমো যাই ছুড়ুক, নাকির ওপর কোনো প্রভাবই পড়ে না। নাকি মোমোকে জোরে ঘুষি মারে, ফলে মোমো সেই ছিদ্র দিয়ে সেই গোপন ঘরের ভেতরে পড়ে যায়। কিটো ফ্যামিলির বাকিরা তালি বাজিয়ে বলে, আমাদের ফ্যামিলির মাই সবচেয়ে শক্তিশালী। নাকি জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? এ তো ওর শক্তিও ব্যবহার করছিল। মোমো ওদিকে টার্বোকে জিজ্ঞাসা করে, এই মহিলাটা কে? টার্বো বলে, ও তেমন কিছুই না, ও শুধুমাত্রই একটা শক্তিশালী পুরী। মোমো বলে, এমন কিছু হয় না। টার্বো বলে, কেন হবে না, তোমার বাড়িতেই একটা আছে। একজন লোক বলে, মা, ওই মেয়ের বেড়াল তো কথা বলছে। মোমো বলে, এই অদ্ভুত ঘরটাই বা কিরকম, এখানে কি দুর্গন্ধ। এদিকে নাকি বলছে যে এই মেয়েটাকে ভূত তাড়ানোর লোক বলে তো মনে হয় না। যদি তুমি আমাদের পথে বাধা দাও তাহলে তুমি এই গ্রামের ধ্বংস করতে চাও। কিটো ফ্যামিলি গত 200 বছর ধরে এই গ্রামকে বাঁচিয়ে রাখছে,
আমরা বিশাল সাপকে বলি দিয়ে এসেছি, তাই তার আগ্নেয়গিরি ফাটেনি। আর মহান সাপ আমাদের গরম ঝর্ণা উপহার দিয়েছে, যেখানে তোমরা বাইরের লোকেরা আরাম করতে আসো। কিটো ফ্যামিলি না থাকলে আগ্নেয়গিরি এই গ্রামকে গিলে ফেলতো। মোমো বলে, তাহলে তোমরা মানুষের বলি দিয়েছ? নাকি বলে, হ্যাঁ, এই জায়গাতেই আগে বলি দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে এখানে একটা বাড়ি তৈরি হয়েছে, কিন্তু বলি দেওয়ার জায়গাটা এখনো এটাই। আমরা কিটো ফ্যামিলি লোকেদের এই বাড়িতে ডেকে এনে মহান সাপের সামনে বলি দিই। মোমো বুঝতে পারে যে সম্ভবত জিজির বাবা মাকেও এরাই বলি দিয়েছে। নাকি বলে, ভালোই হয়েছে, আমরা 3 জনকে পেয়েছি। আজকাল তো বলির জন্য লোক পাওয়া খুবই কঠিন। হঠাৎই মোমোর পায়ের নিচের মাটি সরতে শুরু করে, মনে হয় যে ঘরটি তাকে গিলে ফেলছে। নাকি বলে, মনে হচ্ছে মহান সাপের খুবই খিদে পেয়েছে। মোমো তার শক্তি ব্যবহার করে বেরোতে চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে আবার ভেতরে ফেলে দেয়। তারা বলে, তোমাকে আমরা বেরোতে দেব না, তুমি মহান সাপের পেটেই যাবে। মোমো আবার ঘরের ভেতরেই ডুবে যেতে থাকে। ঠিক তখনই ওকারুন আর জিজি একটা সোফা তুলে তাদের উপরে ছুঁড়ে মারে। ওকারুন হাত বাড়িয়ে মোমোকে টেনে বার করার চেষ্টা করে, কিন্তু সোফা সহ তারা 2 জন এবং কিটো ফ্যামিলির সবাইও সেই ঘরের ভেতরেই পড়ে যায়। ঘরটি এখন অনেক বড় হয়ে গেছে, আর তার মধ্যে প্রচুর বাড়ি তৈরি হয়েছে। জিজি একটা বাড়ি থেকে ঝুলছিল, আর সে একটা গভীর খাদে পড়ে যায়, কিন্তু সে একটা নরম জিনিসের ওপর পড়ে। আসলে সে সেই বিশালাকার সাপের উপরেই পড়েছিল, যেটি বেরিয়ে আসে, আর তার মানুষের মতো দাঁত ছিল। কিটো ফ্যামিলি তার জয়ধ্বনি দিতে শুরু করে, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। তারা একটা ভঙ্গিতে দাঁড়ায় যাতে সাপ তাদেরকে না খায়। নাকি বলে, আমরা এই 3 জনকে আপনার জন্য বলি হিসাবে এনেছি। মোমো বলে, তাহলে সেই গল্পগুলো সত্যি? এখানে তো সত্যি একটি বিশাল বড় সাপ রয়েছে। টার্বো গ্রানি বলে, এটা সাপ নয়, এটা কুড়াগাড়ি। ওকারুনের মনে পড়ে যায় যে সে ট্রেনে পড়েছিল যে কুড়াগাড়ি হলো মানুষ খাওয়া কচ্ছপ, যারা গোবি মরুভূমিতে পাওয়া যায়। সে ভেবেছিল যে এরা বড় জোর 2-4 ফুটের মতো হবে, কিন্তু এটা তো বিশাল। মোমো বলে, তাহলে এরা গত 200 বছর ধরে এই কচ্ছপটাকে বলি দিয়ে আসছে। সে সবাইকে বলে, তোমরা যার পুজো করছো সে কোনো দেবতা নয়, একটা মানুষ খাওয়া কচ্ছপ। কিন্তু তারা শোনে না। তারা সেখানে নাচ গান শুরু করে, আর হঠাৎ করে সেই কচ্ছপ এক ঝটকায় তাদের সবাইকে গিলে ফেলে। মোমো, ওকারুন আর জিজি বুঝতে পারে না যে এখন তারা কি করবে। এত বড় প্রাণীকে তো তারা হারাতেও পারবে না। আপাতত তারা লুকোনোর জন্য একটা বাড়ির ভেতরে ঢুকে যায়, আর ভেতরে ঢুকতেই তারা কান চেপে ধরে। আর হঠাৎই ওকারুন টার্বো গ্রেনিতে রূপান্তরিত হয়ে জিজিকে খাওয়ার জন্য এগিয়ে যায়। আর এখানেই শেষ হয় এপিসোড 1। পুরো এপিসোডটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।